গুড ইভিনিং টু অল অফ ইউ। তোমাদের ফার্স্ট সেমিস্টার অনার্সের জন্য এই ক্লাস। আমরা চন্দ্রগুপ্ত মৌর্য পড়ছিলাম এবং চন্দ্রগুপ্ত মৌর্যের প্রশাসন ব্যবস্থা পড়ে ফেলেছি। আমরা একটু এগিয়ে চলি। চন্দ্রগুপ্ত মৌর্যের পর আমরা জানি তার ছেলে বিন্দুসার মৌর্য রাজাদের রাজা হয়েছিলেন, কিন্তু বিন্দুসারের সময়কালটা 300 থেকে 273 খ্রিস্টপূর্বাব্দ। এই সময়কালটা ইতিহাসে অতটা গুরুত্বপূর্ণ নয়। মোটের ওপরে তিনি শান্তি বজায় ছিল এই সময়কালে। তিনি নতুন যে এরিয়া বাড়িয়েছিলেন এটার কিন্তু ঐতিহাসিক তথ্য সেরকমভাবে আমাদের কাছে নেই, যার ফলে মৌর্য সাম্রাজ্যের ইতিহাসে যে সবথেকে বড় প্রশ্ন, বড় যে রাজা, সেই রাজার সম্পর্কে আজকে আমরা পড়ব। এবং এই বিন্দুসারের অনেকগুলো পুত্র ছিলেন, তার মধ্যে যার নাম ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে তিনি হলেন সম্রাট অশোক। তাহলে বিন্দুসার রাজত্ব করেছেন 300 থেকে 273 খ্রিস্টপূর্বাব্দ, मतलब 300 to 273। ये बिंदुसार का टाइम है। ये चंद्रगुप्त का मौर्य का पुत्र था। इनके शासनकाल में उतना हिस्टोरिकल इम्पोर्टेंस चीज़ें ना होने के कारण इसलिए हम लोग इसको थोड़ा साइड कर रहे हैं। हम लोग का आज का जो टॉपिक होगा, इसका जो पुत्र था सम्राट अशोक, उसके टाइम में सबसे बड़ा युद्ध हुआ था, उसके बारे में आज हम लोग पढ़ेंगे। उसका नाम था कलिंग वार, द बैटल ऑफ कलिंग एंड इट्स इफेक्ट। কলিঙ্গ যুদ্ধ এবং তার যে ফলাফল সেই সংক্রান্ত বিষয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। সম্রাট অশোক সম্পর্কে টাইমকালটা তোমাদের তো বললাম 272 to 232 BCE। আচ্ছা, সম্রাট অশোকে আমি তো প্রথমেই বলে দিয়েছি যে ইতিহাসে, প্রাচীন ভারতের ইতিহাস পড়তে গেলে তোমাদের উপাদান দরকার। তাই সম্রাট অশোক সম্পর্কে কোথা থেকে আমরা তথ্য জানতে পারছি, where we got the sources for the making of history of Ashoka। তো এই অশোক রাজ্য সম্পর্কে জানতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান অশোকের বিভিন্ন শিলালিপি, যেটা নিয়ে আমরা ডিটেলসে পরে পড়ব। প্রস্তরলিপি, স্তম্ভলিপি, স্তম্ভেতে লেখা রয়েছে শিলালিপি, সেগুলো। 2 নাম্বার হচ্ছে বড় গুরুত্বপূর্ণ উপাদান যে আমাদের সিংহলি যে বৌদ্ধ গ্রন্থ, এটা হচ্ছে দীপবংশ মহাবংশ, এবং বৌদ্ধ আর একটা ধর্মগ্রন্থ আছে সেটা হচ্ছে দিব্যাবদান। অর্থাৎ এই টেক্সট এবং ইনস্ক্রিপশনসগুলো থেকে, मतलब इंस्क्रिप्शंस और दिव्यावदान, महावंश, दीपवंश, इन सब टेक्स्ट से अशोक के पीरियड के बारे में हम लोगों को पता चलता है। तुम लोगों को याद रखना होगा, सबसे ज़्यादा इन्फॉर्मेशन हम लोगों को मिलता है अशोक के इंस्क्रिप्शन से पता चलता है, जो आज भी बरकरार है। অশোকের প্রথম জীবনটা একটু জেনে নিই। সম্রাট অশোক অত্যন্ত ভালো যোদ্ধা ছিলেন এবং তার যে বিভিন্ন বৌদ্ধ গ্রন্থ সেই সময়কালের তথ্য থেকে আমরা জানতে পারি যে তার পিতা বিন্দুসারের সময়কালে তিনি উজ্জয়ন এবং তক্ষশিলা, আমাদের নর্থ ইন্ডিয়ার দায়িত্বে ছিলেন एज ए प्रोविंशियल हेड। वहाँ पर এই প্রভিন্সিয়াল হেড के तरफ से वहाँ पर थे। তো কারণ তখনকার দিনে আমি তোমাদের প্রশাসন চালাতে গিয়ে বলেছি যে রাজা যারা পুত্র হতেন তারা প্রদেশের শাসনকর্তা হতেন, তারা ওখানকার সামলাতেন অ্যাডমিনিস্ট্রেশন। তো বৌদ্ধ যে ধর্মগ্রন্থ দীপবংশ থেকে একটা তথ্য পাওয়া যায় যে তার মানে বাবা মৃত্যুর পর, বাবা বলতে বিন্দুসারের মৃত্যুর পর তার নাকি ভাইদের সঙ্গে তার ঝামেলা হয়েছিল এবং সিংহাসনে কে দাবিদার হবেন সেই নিয়ে। তো যার জন্য সিংহাসনের অধিকার নিয়ে দ্বন্দ্ব নিয়ে ঐতিহাসিকদের মধ্যেও একটা বিতর্ক রয়েছে कि उसके पिता के बाद कौन राजा होंगे, मतलब बिंदुसार की मौत हो जाने के बाद उसका राजा कौन होगा। बहुत सारे हिस्टोरियंस जैसे D.R. भंडारकर और जो विंसेंट स्मिथ, ये लोग बोल रहे हैं कि এমনটাতে ইতিহাসে একটা প্রচলিত আছে যে তিনি ওনার ভাতাদেরকে তিনি হত্যা করে সিংহাসনে বসেছিলেন অশোক। उनके ब्रदर्स जो थे, भाई लोग जो थे, सबको हत्या करके वो सिंहासन में बैठे थे।
ये लोग मानते नहीं है, मतलब डी आर भांडारकर, विंसेंट स्मिथ, इस बहुत बड़े बड़े हिस्टोरियंस है, ये लोग मानते नहीं है इस থিওরি को। তাছাড়া অশোকের তাদের পক্ষে একটা যুক্তি আছে, কারণ তিনি বলছেন যে অশোক যখন সিংহাসনে বসেছিলেন এবং অশোকের সিংহাসনের পর ভিন্ন জায়গায় তিনি শিলালিপিকে ইনস্টল করেছেন, সেখানে কিন্তু তার ভাই ভগিনী সমস্ত কিছু নাম আছে। যদি তার এমনই হতো তাহলে কিন্তু সেই নামগুলো তিনি করতেন না। এটা হচ্ছে डी आर भांडारकर এবং विंसेंट स्मिथ, ये इन लोगों का मानना है कि इनकी मौत मतलब जो सिंहासन में बैठने के बाद इनके भाई सबका नाम, बहुत सारे नाम पता चलता है इंस्क्रिप्शंस में। अगर वो अशोक अगर मार देते इन लोगों को तो कैसे नाम उल्लेख कर सकते हैं। हालांकि ज़्यादातर जो हिस्टोरियंस है ये लोग हो सकते हैं कि ज़्यादातर हिस्टोरियंस सोचते हैं कि जैसे स्मिथ, दिनेश चंद्र सरकार, ये ऐसा हो सकते हैं, वो लोग अनुमान करते हैं, ऐसे थोड़ा बहुत झमेला जरूर हुआ था। क्यों इन लोगों का क्वेश्चन चिन्ह लगाए, क्यों कि বলছেন যে অশোক সিংহাসনে বসেছেন 273 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, তাহলে তার তো সঙ্গে সঙ্গে রাজ্যাভিষেক হয়ে যাওয়ার কথা ছিল, হয়নি। অশোকের রাজ্যাভিষেক হচ্ছে 269 খ্রিস্টপূর্বাব্দে। আমি বলেছি যে খ্রিস্টপূর্বাব্দে সালটা ওপর থেকে নিচে হয়ে ছোট ছোট হয়ে আসবে। তাহলে অশোকের সময়কালে রাজা যখন হচ্ছেন তাহলে মানে 273 খ্রিস্টপূর্বাব্দে, তাহলে তিনি তখনই রাজা হয়ে যেতে পারতেন। যার জন্য বলছেন যে নিশ্চয়ই কিছু একটা ঘটনা ঘটেছিল এই সালটা, যে राज्याभिषेक যে देरीটা হলো 4 বছরের, इन 4 साल के गैप जो हुआ था, कुछ ना कुछ हुआ था सिंहासन को लेकर, ऐसा बोला जाता है। उसका बड़ा भाई जो है मतलब उनका बड़ा भाई का नाम था सुसीमा के साथ उनका झगड़ा हुआ था, शायद इसकी वजह से ये लेट हो गया था राज्याभिषेक होने में। আজকের তোমাদের যে প্রশ্নটা, তাহলে আমরা অশোকের প্রাইমারি স্টেজ, প্রাইমারি লাইফ নিয়ে জানলাম। আর অশোকের যে বড় প্রশ্ন, পলিটিক্যাল হিস্ট্রি যদি আমরা পড়ি, অশোকের রাজনৈতিক জীবনের সব থেকে বড় যে যুদ্ধ, সেই যুদ্ধ নিয়ে আজকে তোমাদের প্রশ্ন 5 মার্কসে আসতে পারে, কখনো কখনো 10 মার্কসেও আসে। প্রশ্নটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধের কারণ এবং কলিঙ্গ যুদ্ধের ফলাফল বর্ণনা করো। কলিঙ্গ ওয়ার অ্যান্ড ইটস রেজাল্টস, হোয়াট was the causes and what are the causes and what was the effect of Kalinga war, কলিঙ্গ যুদ্ধের কারণ এবং ফলাফল। প্রথমে জেনে নিই কলিঙ্গটা কোথায়। আচ্ছা, কলিঙ্গ যুদ্ধের ডেটটা একটু বলে নিই, সেটা হচ্ছে 260 খ্রিস্টপূর্বাব্দে। মনে হয় 273-তে তিনি বসছেন, রাজ্যাভিষেক হচ্ছে 269 সালে, যুদ্ধটা করছেন 260 साले, মানে একটা বিশাল গ্যাপ। প্রথমেই মনে করিয়ে দিলাম, एक बहुत बड़ा गैप है युद्ध होने के पीछे, मतलब 7 साल के करीब, 7 साल 7 साल नहीं 10 साल और उधर 3 साल, 13 साल लगा लिए थे सिंहासन में बैठने के बाद कलिंग वार करने में, कलिंग को दखल करने में। तो প্রথমে তোমাদের বলে নিই যে কলিঙ্গ বর্তমানে কোথায় অবস্থিত ছিল। কলিঙ্গটা আমাদের প্রাচীন ভারতে বর্তমান অন্ধ্র উপকূলের কিছুটা অঞ্চল এবং উড়িষ্যার যে রাজ্য, उड़ीसा आंध्र उपकूल के थोड़ा बहुत जोन लेके उस वक्त कलिंग राज्य हुआ करता था। কলিঙ্গ রাজ্য সম্পর্কে একটু তথ্য বলি। কলিঙ্গ রাজ্যটা বর্তমানে সুবর্ণরেখা এবং গোদাবরী নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থান করছে। গোদাবরী নদীর তীরে তোমরা দেখেছো সাউথের দিকে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ বর্ডার এলাকাতে পড়ে। তো কলিঙ্গ সম্পর্কে বলি, কলিঙ্গ তোমরা উড়িষ্যা রাজ্যটাকে ধরতে পারো, অন্ধ্র উপকূলে কিছুটা অঞ্চল। কলিঙ্গ রাজ্যটা চন্দ্রগুপ্ত মৌর্যের আগে, বিশেষ করে ধননন্দ কলিঙ্গ রাজ্যটিকে দখল করেছিলেন। নন্দ রাজারা তখন মগধের আন্ডারেতে ছিল। চন্দ্রগুপ্ত মৌর্য যখন রাজা হলেন তখন এই এলাকাটা অত্যন্ত স্বাধীন হয়ে যায় এবং নিজেরা শক্তি সঞ্চয় করতে থাকে, যার ফলে একটা বিরাট বড় সৈন্য সঞ্চয় করে নিয়ে একটা শক্তিশালী গণরাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। মানে मगध डेफिनेटली धनानंद के टाइम में ऐसा बोला जाता है ये कलिंग मगध के अंडर में ही था, लेकिन चंद्रगुप्त मौर्य जब राजा बने तब उसके बाद ये स्वाधीन हो गए, फिर वो अलग हो गए, मगध साम्राज्य से छूट गया और वहाँ पर इंडिपेंडेंटली बहुत पावरफुल किंगडम होके उभर के आए। অশোকের কলিঙ্গ রাজ্যের এবং এমনটা তথ্য, তাহলে কেন আমরা একটু দেখে নিই কারণটা কি, অশোক কেন কলিঙ্গ দখল করতে চাইছেন। কলিঙ্গের প্রথম কারণটা আমি বললাম এমনটা হতে পারে যে পলিটিক্যাল কারণ, সেটা হচ্ছে যে ধননন্দ জয় করেছিলেন, তারপর মগধের সাম্রাজ্যে চন্দ্রগুপ্ত মৌর্য পর স্বাধীন হয়ে গেল,
তারপরে যে বিন্দুসার চেষ্টা করেননি কলিঙ্গ রাজ্যকে দখল করতে। অশোকের মাথায় একটা জিনিস ছিল যে অশোক সবসময় চাইছিলেন যে বিন্দুসার যে যে এলাকাগুলোকে জয় করতে পারেনি, যে এলাকাগুলো মৌর্য সাম্রাজ্যের আন্ডারে বাইরে রয়েছে সেগুলোকে দখল করতে হবে। তাহলে কলিঙ্গ একটা তার পার্ট, কলিঙ্গ মৌর্য সাম্রাজ্যের আন্ডারে ছিল না, যার জন্য কলিঙ্গকে দখল করা তার একটা রাজনৈতিক অভিসন্ধি হয়ে দাঁড়িয়েছিল। ये उनका बहुत ही मोटिव्स था कि उस वक्त जो राज्य मगध साम्राज्य के अंदर नहीं थे उसको दखल करना। दूसरा कारण, সামরিক দিক থেকে কলিঙ্গ অত্যন্ত শক্তিশালী রাজ্য হয়ে পড়েছিল এবং এটা প্লিনির ন্যাচারাল হিস্ট্রি যে গ্রন্থ সেখানে প্লিনির বর্ণনাতে বর্ণনা করা হয়েছে যে 1 লাখ প্রায় হাতি, 1000 ঘোড়া, 500-700 মতো বলা হচ্ছে 60,000 पदातिक, 700 মতো হাতি, 1000 अश्वारोही, मतलब ये इन सब इतना बड़ा बड़ा हाथी, घोड़े का और इन्फेंट्री जो फोर्स हुआ करते थे उस वक्त, मतलब पैदल जो चल के जो फोर्स बहुत ही ज़बरदस्त था। इसलिए अशोक जैसे राजा के सामने एक बहुत थ्रेट उभर के आ रहे थे, জন্য এই কারণের জন্যই অশোক তাকে দমন করার জন্য কলিঙ্গ যুদ্ধটা তার কাছে দখল করা প্রয়োজন হয়ে পড়েছিল। 3 নম্বর কারণ, তাহলে 2 নম্বর কারণ পড়ে নিলাম। 3 নম্বর কারণ আমরা দেখব যে অশোকের এই সাম্রাজ্য দখল করার পিছনে আর একটা বড় কারণ ঐতিহাসিক রমিলা থাপার বলছেন অর্থনৈতিক কারণ। কেন বলছেন? অশোক বলছেন যে उत्तर भारत এবং দক্ষিণ ভারতের যদি তখনকার দিনে যে যাতায়াত ছিল, मतलब नॉर्थ और साउथ के जो जाने वाने का जो रास्ता हुआ करता था, उस वक्त अगर कोई साउथ में जाना चाहेगा तो वो कलिंगो को क्रॉस करके जाना पड़ता था। এখন অশোক এটা খুব ভালো জানতেন যে আমাদের যে বাণিজ্যগুলো হচ্ছিল বঙ্গোপসাগরকে কেন্দ্র করে ইউরোপের দিকে, সেটা কিন্তু ওই কলিঙ্গর উদ্বুদ্ধ দিক যাওয়াটা সুবিধা বেশি। তাই এটা একটা কলিঙ্গ যেহেতু অশোকের আন্ডারে ছিল না, তাই তো অশোকের কাছে একটা বাধা, কারণ অশোক বড় সাম্রাজ্য চালাচ্ছেন, সেখানে তার রাজ্যের বণিকদের যাতায়াতের ব্যবস্থা অসুবিধা, তাছাড়া অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। তাই অশোক, রমিলা থাপারের মতানুযায়ী, ताई अशोक ये अंचलटाके दखल करते चाइछेन। मतलब रमीला थापर के अनुसार ये एक बहुत ही बिजनेस ट्रेड सेंटर होने के कारण वो नॉर्थ और साउथ में जाने आने का रास्ता भी था, और अशोक जैसे एक इतना बड़ा राजा कभी भी मान नहीं सकते कि कलिंग उनके अंडर में नहीं है, क्योंकि उसका जो बिजनेस है वो बहुत ही सती हो रहा था। इसके कारण अशोक ने कलिंगों को अपने अंडर करने के लिए सोचा था। 4 नम्बर कारण, मगधের যে সমুদ্র বাণিজ্যের কথা আমি বলছি, তাম্রলিপ্ত হয়ে বেশিরভাগটাই যেত, কিন্তু মনে রাখবে সেই সময় অশোকের সময়কালে মগধ এবং একই সঙ্গে সঙ্গে কলিঙ্গ দুটো সেন্ট্রাল ফোর্স, মানে দুটো শক্তি উঠে আসছিল। তাই অশোকের পক্ষে তো এটা মেনে নেওয়া সম্ভব নয়। তিনি যেহেতু এত বড় রাজা, তাই কলিঙ্গ একটা বাণিজ্যিক শক্তি হিসেবে, প্রতিদ্বন্দ্বী হিসেবে উপরে উঠে আসছে। मतलब एज ए कम्पिटिटर कलिंग इज इमर्जिंग एट दैट पीरियड ऑफ टाइम। सो it was not possible for any big king like Ashoka to tolerate this type of activities. অশোকের পক্ষে এটা কখনোই মেনে নেওয়া সম্ভব ছিল না, যার জন্য কলিঙ্গকে দখল করা, তার সাম্রাজ্যের নিরাপত্তা দেওয়া একদম জরুরি হয়ে গিয়েছিল কলিঙ্গকে তার সাম্রাজ্যের আন্ডারেতে নিয়ে আসার জন্য। কলিঙ্গ যুদ্ধ তাহলে হচ্ছে ঐতিহাসিকদের মতানুযায়ী 260 BCE, কেউ কেউ বলছেন 261 BCE। তো অশোকের সিংহাসনের প্রায় 13 বছর পর এই কলিঙ্গ যুদ্ধ হয়। আচ্ছা, কলিঙ্গ যুদ্ধের পরিণতির কথা আমি একটু জাস্ট বলে নিই। কলিঙ্গ যুদ্ধের যে পরিণতি, সেটা অশোক এই যুদ্ধে জয়লাভ করেছিলেন, অর্থাৎ মগধ এই কলিঙ্গ যুদ্ধে জয়লাভ করেছিল। কলিঙ্গ যুদ্ধের যে গুরুত্ব কোথায়, কলিঙ্গ যুদ্ধের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বিখ্যাত ঐতিহাসিক রাধা কুমুদ মুখার্জি, অশোকা বলে একটা বই আছে, সেই বইতে লিখছেন যে অশোক কলিঙ্গ যুদ্ধের পর অশোকের ব্যক্তি জীবন এবং আভ্যন্তরীণ বৈদেশিক সমস্ত ক্ষেত্রে আমূল পরিবর্তন দেখা দিয়েছিল এবং তিনি বৌদ্ধ ধর্মকে গ্রহণ করেছিলেন। কারণ যে যুদ্ধের ভয়াবহতা কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল, যে পরিমাণে মানুষ কলিঙ্গ যুদ্ধে মারা গিয়েছিল, তা দেখে অশোকের মনে মানসিক পরিবর্তন আসে। তিনি চিরজীবনের জন্য যুদ্ধকে পরিত্যাগ করেছিলেন একথা বলা হয়, এবং যুদ্ধের পরিবর্তে সাম্য, মৈত্রী, প্রেম এবং ভ্রাতৃত্বের বাণী প্রচার করতে থাকেন। অর্থাৎ যুদ্ধধারা যে গ্রাস না করে ধর্ম প্রচারের মাধ্যমে, প্রেমের মাধ্যমে মানব সেবা করায় অশোকের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়, যার জন্য তার
যে অ্যাটেম্পটা এমটা হয়ে দাঁড়ায় ভেরি ঘোষ মানে হচ্ছে যুদ্ধ করা, তার পরিবর্তে তিনি ধর্ম ঘোষে এই যে নীতিটাকে পরিবর্তন করেছিলেন। মতলব अशोक के जीवन में कलिंग युद्ध के आफ्टर द कलिंग वार टोटली चेंज्ड। राधा कुमुद मुखर्जी उनके बुक में बोल रहे हैं कि अशोक के जीवन में इतना भयावह युद्ध हुआ है, कलिंग में इतने लोगों की मौत हुआ है, প্রায় 1 লক্ষ মানুষের মৃত্যু ঘটেছিল, 2 লক্ষের মানুষকে বন্দি করে নিয়ে আসা হয়েছিল। প্লিনি ন্যাচারাল হিস্ট্রি তথ্য অনুযায়ী আরও মানুষের পরিমাণ কলিঙ্গতে বেশি ছিল। তার মানে এটা ধরে নেওয়া যায় যে কলিঙ্গতে লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে এবং নিজের সেনাবাহিনীরও ক্ষতি হয়েছে। তাই এই যুদ্ধের পটভূমি দেখে অশোকের জীবনে আমূল পরিবর্তন এসেছিল। ওকে, তাহলে ফলাফলটা আমরা কি দেখব? ফলাফলটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ ফলাফল সম্পর্কে অশোক তার 13 নম্বর ইনস্ক্রিপশনে মন্তব্য করেছেন। এই যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে তিনি এখানে জানাচ্ছেন 1 লক্ষ লোক নিহত হয়েছিল, 1.5 লক্ষ লোক বন্দী হয়েছিল এবং বহু সাধারণ মানুষ प्राण विसर्जन दिए। मतलब वो अपने इंस्क्रिप्शन में ये बोल रहे हैं, लेकिन इससे भी ज़्यादा भयानक स्थिति हुआ होगा, क्योंकि अकॉर्डिंग टू प्लिनीज रेफरेंसेस बहुत सारे लोग कलिंग में रहते थे। 2 नंबर, কলিঙ্গের এই যুদ্ধে ডক্টর আর.জি. ভান্ডারকর ইনি বলছেন কলিঙ্গের এই যুদ্ধে দক্ষিণ ভারতের অন্যান্য রাজ্যগুলো কলিঙ্গের সঙ্গে এসেছিল। তার মানে অনেক লোকের যোগদান হয়েছিল এবং সেই শক্তিকে মগধ পরাজিত করেছিল। मतलब मगध के सामने साउथ के जो राज्य थे वो लोग भी आए थे कलिंग के साथ देने। इसका मतलब बहुत सारे लोगों का वहाँ पर इकट्ठा होना और युद्ध होना बहुत ही मायना रखता है। बहुत सारे लोगों का जान चले गए थे। তাহলে প্রথম ফলাফল এতটা ভয়ঙ্কর পরিণতি হয়েছিল। কলিঙ্গকে তাপা পরাজয় করার পর কলিঙ্গকে অশোক মগধের আন্ডারে এনেছিলেন এবং কলিঙ্গের পুরীর তীরে, পুরী বলে যে জেলা রয়েছে উড়িষ্যায়, পুরীর তীরে তোসালি বলে অংশ জায়গা, সেখানে তিনি রাজধানী করেছিলেন কলিঙ্গের। मतलब कलिंग अब मगध के अंडर में आ गया। ব্যক্তি জীবনে যে প্রভাব, মানে আমি কিছুক্ষণ আগে রাধা কুমুদ মুখার্জির যে গল্পটা বলছিলাম, ওনার যে তথ্যটা বলছিলাম, অশোকের মানবিক জীবনে আমূল পরিবর্তন আনে কলিঙ্গ যুদ্ধ। তাহলে কলিঙ্গ যুদ্ধের ফলে অশোকের ব্যক্তি জীবনে কি প্রভাব পড়েছিল? তার মনোভাবের আমূল পরিবর্তন হয়েছিল। তিনি কি পরিবর্তন করেছিলেন? অশোক তার প্রথম সিদ্ধান্তই নিয়েছিলেন যে এই রাজ্য জয়ের নীতি তিনি চিরজীবনের জন্য ত্যাগ করছেন এবং তার মনের মধ্যে চেতনা জাগ্রত হচ্ছে। তিনি অনুশোচনা করছেন যে তার এই কারণে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। এই তার ত্রয়োদশ শিলালিপিতে তার বর্ণনা আমরা কিন্তু পাই। मतलब 13 जो इंस्क्रिप्शंस है उसमें अशोक खुद अपने आप को बोल रहे हैं बहुत ही दुखी है वो। इस युद्ध के बाद इतने लोगों की मौत हो जाएगा उनके समझ में नहीं था और इसके बाद वो युद्ध छोड़ रहे हैं। अशोक की प्राइवेट लाइफ अर्थात मीन्स जो है अपना जो पर्सनल लाइफ, उनकी पर्सनल लाइफ में ये युद्ध बहुत बड़ा झटका था और अपने आप को बहुत ही बदल लिए थे इस युद्ध के बाद। কি হয়েছিল পরিবর্তন? অশোকের মনে শান্তির বার্তা প্রমাণ করতে হবে, প্রচার করতে হবে, এই ভাবনা চিন্তা এসে উপস্থিত হয়েছিল। তিনি তার যে বর্ণনা থেকে এটা স্পষ্ট, তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। বৌদ্ধ ধর্ম আমরা জানি শান্তির বাণী প্রচার করে, অর্থাৎ বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর তিনি মানব সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন বাকি জীবনটা। তিনি প্রাণীকে হত্যা করা বারণ করে দিয়েছিলেন। তিনি রাজকীয় রন্ধনশালায়, রাজার যে মানে রান্না করার জায়গা, সেখানে আগেতে পশু হত্যা করে রান্না করা হতো মাংসের জন্য, সেখানে তিনি বন্ধ করে দেন এবং চিরদিনের জন্য যুদ্ধনীতিকে ত্যাগ করেন। मतलब बहुत बड़े बड़े डिसीजन इस युद्ध के बाद अशोक के जीवन में घटा था। एक था वो युद्ध छोड़ दिए थे, दूसरा था वो मांस खाना भी बंद कर दिए थे, तीसरा था ये कि लोगों के सेवा में अपना जीवन पूरी तरह से व्यतीत कर दिए थे एज ए किंग। दूसरा जो মানে আভ্যন্তরীণ কি পরিবর্তন হলো, ব্যক্তি জীবনে তো পরিবর্তনের কথা আমরা জানলাম। এরপরে দেখব যে ওনার ইনার আচরণ এবং ব্যক্তিগত নয় বলতে আভ্যন্তরীণ তার পলিসি এবং তার সামগ্রিক জীবনে কি পরিবর্তন হলো। ইন্টারনাল যদি চেঞ্জেসের কথা আমরা বলি, যে অশোক তিনি তার যে রাজকর্তব্য অ্যাজ এ রাজা, তাকে যুদ্ধ জয় করতে হবে, সাম্রাজ্য বিস্তার করতে হবে, এই নীতি থেকে চিরদিনের জন্য সরে চলে আসেন। তিনি ঘোষণা করছেন সবে मनी से
সবে মুনিষে প্রজা মামা, অর্থাৎ সমস্ত প্রজাই আমার সন্তান। তিনি প্রজাদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন যে আমার সমস্ত প্রজা আমার সন্তান। একজন সন্তানের প্রতি বাবা যে ধরনের অ্যাক্টিভিটিস নেবেন, যে ধরনের আর আগ্রহ দেখাবেন, তার ভালোর জন্য আমি সেটা করতে চাই। এবং অশোক কি করছেন, তিনি বলছেন প্রজা কল্যাণ করতে চায়, আর প্রজা কল্যাণ করে ইহলোক এবং পারলোকে শান্তি পাওয়া যায়, এটা তিনি জনগণের মধ্যে বার্তা দিচ্ছেন। 2 নম্বর বড় ব্যক্তিগত আভ্যন্তরীণ পরিবর্তন। আমরা জেনেছি কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণনা করা রয়েছে যে একজন রাজা, তিনি রাজা সমস্ত শক্তির আধার এবং তার কাছে কোনো দায়িত্ব নেই, অর্থাৎ রাষ্ট্রই তার কাছে সব। এক্ষেত্রে অশোক এই জায়গায় পরিবর্তন আনছেন এবং তিনি সেখানে বলছেন যে রাজার আসল কর্তব্য হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা। তিনি নিজেকে ঘোষণা করছেন যে আমি জনগণের কাছে ঋণগ্রস্ত, মানে হাম প্রজা কে সামনে ঋণী হ্যাঁ, ইস ঋণ কো শোধ করনা চাহ রহে হ্যাঁ। তিনি তার জন্য জনগণের কল্যাণ যাতে সাধন হয় তার জন্য তিনি বেশ কিছু অফিসার্সদেরও নিয়োগ করেছিলেন। তার মধ্যে রাজু, দূত, মহামাত্র। রাজু এগুলো হচ্ছে মানে ভুক্তি লেভেলের, মানে অর্থাৎ ব্লক লেভেলের কর্মচারী। মহামাত্র যারা ধর্মপ্রচার করতেন। দূত এরা হচ্ছে যেটা মানে আমাদের ধর্মপ্রচারের বার্তা যারা নিয়ে যেতেন। মহামাত্রদের দায়িত্ব ছিল সমস্ত ধর্মের মানুষদের কোনো পরিস্থিতি খারাপ হচ্ছে কিনা সমস্ত ব্যালেন্সটাকে দেখা। অর্থাৎ এই অফিসার্সদের নিয়োগ করার মধ্য দিয়ে অশোক তার সাম্রাজ্যের সাধারণ মানুষের কাছে বার্তা দিতে চেয়েছিলেন এবং তিনি সেই বার্তার মাধ্যমে বোঝাতে চেয়েছিলেন শান্তি, অর্থাৎ জনকল্যাণ। তিনি কূপ খনন করেছিলেন, রাস্তার ধারে বৃক্ষরোপণ করেছিলেন, সরাইখানা নির্মাণ করেছিলেন, চিকিৎসালয় স্থাপন করেছিলেন এবং অতিথিশালা নির্মাণ করেছিলেন। জীব হত্যা নিষিদ্ধ করে দিয়েছিলেন তিনি সেই সময়। অর্থাৎ অশোকের জীবনে আমূল পরিবর্তন এসেছিল এই কলিঙ্গ যুদ্ধের পর। এক কথায় বলতে পারি একজন জনকল্যাণকামী শাসক হিসেবে অশোকের কিন্তু মানে रूप আমরা কিন্তু দেখেছি কলিঙ্গ যুদ্ধের পর। मतलब इतने सारे जो एक्टिविटीज़, पेड़ लगाना, सराय खाना का स्थापन करना, लोगों के लिए मेडिसिन और प्राणियों के लिए मेडिसिन का दवाई खाना इंस्टॉल करना और किस तरह से जनगण को वो प्रोवाइड कर सके जो फैसिलिटीज़ उनके अच्छे के लिए उन्होंने किए थे। अशोकेर कलिंग युद्धेर फले परराष्ट्र नीतिर क्षेत्र मतलब एक्सटर्नल अफेयर्स की जो वहाँ पर उसमें भी बहुत सारे पॉलिसी में चेंजेस आए थे। कीरकम अशोक वैदेशिक नीतिते तार आमूल परिवर्तन निये आसेन। सेखाने तिनी बोलছেন धर्म विजय, सहनशीलतार कथाओ तिनी बोलছেন এবং তিনি তার বংশধরদের आदेश दिएছিলেন যে যুদ্ধ করে কোনো সমস্যার সমাধান হয় না। मतलब युद्ध ना करने की सलाह उनके आने वाले पीढ़ी को उन्होंने इंस्क्रिप्शन में लिख के गए थे कि आप लोग युद्ध के बारे में मत सोचिए, युद्ध में सिर्फ नष्ट ही नष्ट होता है, उसमें कुछ भी शुरुआत नहीं होता है। तो अशोकेर कलिंग शिलालिपिते तिनी घोषणा करছেন যে মৌর্য সাম্রাজ্যের সামরিক শক্তিতে ভীত না হন, তার প্রতিবেশীরা যেন মৌর্য সাম্রাজ্যের যে সামরিক শক্তি আছে তারা যেন ভীত না হন। তিনি অহিংসা এবং শান্তির বাণী ভারত এবং ভারতবর্ষের বাইরে প্রচার করতে চেয়েছিলেন। অদ্ভুতভাবে দক্ষিণ ভারতে যে রাজ্যগুলো অশোকের সাম্রাজ্যের আন্ডারেতে ছিল না, চের, চোল, পাণ্ডব, এই সত্যপুত্র, এই সমস্ত রাজ্যগুলোতে তিনি বন্ধুত্বের বার্তা দিয়েছিলেন এবং তাদেরকে বন্ধুত্ব পাঠিয়েছিলেন। मतलब फ्रेंडली रिलेशनशिप, सभी जो एक्सटर्नल अफेयर्स और जो बाहर के राज्य उनके प्रतिवेशी राज्य थे उनके साथ बनाए थे अशोक ने। स्पेशली दक्षिण भारत में जो राज्य उनके अंडर में नहीं था, चोल, पांड्य, चेरा, सत्यपुत्र, केरलपुत्र, जो इन सब स्टेट में भी उन्होंने अपना दोस्ती बढ़ाई थी। और এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে অশোকের পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও ভীষণভাবে পরিবর্তন এসেছিল। একটা ডিবেট আছে ছোট্ট, সেই ডিবেটটা দিয়ে আমি শেষ করব। ওই ডিবেটটা হচ্ছে এটাই যে অশোক কি সত্যি সত্যি কলিঙ্গ যুদ্ধের পর তিনি যুদ্ধনীতি পরিত্যাগ করেছিলেন। রামশরণ শর্মা, রমিলা থাপার, বনগার্ড লেভিন, ডক্টর বনগার্ড লেভিন যে রাশিয়ান ঐতিহাসিক, তারা বলছেন যে অশোক সত্যি সত্যি কি কলিঙ্গ যুদ্ধের পর শান্তিবাদী নীতিতে শাসকে পরিণত হয়েছিলেন। এরা কিন্তু স্বীকার করতে চাইছেন না। এনারা বলছেন কখনোই না, অশোক কিন্তু শান্তিবাদী শাসকে পরিণত হননি। তারা যুক্তি দিচ্ছেন এই কারণেই, বলছে তাহলে তো তিনি কলিঙ্গের স্বাধীনতাকে ফেরত দিয়ে দিতেন তিনি যদি সত্যিই করে শান্তি নীতিতে বিশ্বাস করতেন।
তিনি যদি তাহলে तो विद्रोही যাদেরকে 1.5 लाख लोग के बंदी করে এনেছিলেন मतलब बंधक बना के लेके आए थे उन लोगों को जरूर छोड़ देते अशोक अगर शांतिवादी नीति में विश्वास हो गए होते तो अशोक की 13 इंस्क्रिप्शंस में ये बोला गया है कि इसके इंफॉर्मेशन अशोक के कलिंग राज्य में नहीं लिखा गया मतलब उन्होंने जो शांति की जो बात बोले हैं वो कलिंग राज्य में नहीं बोले हैं आस पास राज्य के में बोले हैं इसका बहुत बड़ा कारण हो सकता है कि तार जे मतलब वो जो इनसिक्योर फील कर रहे हैं कलिंग के बारे में कलिंग लोगों को पता ना चले ऐसा हो सकता है कलिंग लोकদের কাছে তার যে দুর্বলতার কথা যেন প্রকাশ না হয়ে যায় তার জন্য তিনি কলিঙ্গ রাজ্যে কিন্তু এই কথা তার এই যে যুদ্ধ শান্তি নীতির কথা প্রচার করেননি তিনি কেন তাহলে কেন তিনি যুদ্ধনীতি ছেড়েছিলেন তার সম্পর্কে ঐতিহাসিকরা বক্তব্য রেখেছেন যে তার সাম্রাজ্যে তখনকার उस वक्त की जो हालात थी आसपास कोई बड़ा शक्ति नहीं था অর্থাৎ তামিলভাষী রাজ্যগুলো দক্ষিণ ভারতে চেল চোরা পান্ডা সত্যপুত্র কেরলপুত এই রাজ্যগুলো ছিল এই রাজ্যগুলো তার মিত্রতে পরিণত হয়েছিল যার জন্য তার কোনো যুদ্ধের প্রয়োজনই ছিল না ওই জন্য অশোক শান্তি নীতিতে বিশ্বাসী হয়েছিলেন অন্যদিকে দামোদর ধর্মানন্দ কোসাম্বী ডিডি কোসাম্বী তার যে মার্কসিস্ট থিওরি রয়েছে সেই থিওরিতে তিনি বক্তব্য রাখছেন যে এটা কিন্তু একটা অর্থনৈতিক কারণ এর পিছনে জড়িত ছিল সেটা হচ্ছে কারণ আমরা দেখেছি 3rd সেঞ্চুরি বিসি পর্যন্ত উত্তর ভারতে নানান যুদ্ধ হয়েছে এবং আমরা জানি বৈদিকরা ছিলেন পশুপালক থেকে ভারতবর্ষের অর্থনীতিটা চেঞ্জ হচ্ছিল मतलब ड्रास्टिकली चेंजेस वाज देयर एट दैट पीरियड ऑफ टाइम मतलब हस्बेंडरी जो इकोनॉमी वो मूव करके शिफ्ट होके मतलब फार्मिंग इकोनॉमी में जा रहे थे भारतवर्ष तो ওই জন্য উত্তর ভারতের এত তিনি যুদ্ধযাত্রা করেছেন জমিগুলো অত অনির্ভর হয়ে পড়েছিল কিন্তু দক্ষিণ ভারতে বিশেষ করে কলিঙ্গ এবং এই জোনটাতে যে জমি ছিল সেগুলো কিন্তু অত্যন্ত ফার্টাইল ল্যান্ড ছিল তো অশোকের নজর ছিল যে আমাদের দেশের অর্থনীতি যেহেতু কৃষির দিকে যাচ্ছে তো সেই জন্য কৃষি ব্যবস্থাটাকে আরও বাড়াতে হবে তার জন্য তিনি কলিঙ্গ যুদ্ধের দিকে নজর দিচ্ছেন এছাড়াও আমরা জানি উড়িষ্যাতে বড় বড় খনি আছে সেদিকেও অশোকের নজর ছিল তারপর তিনি দখল করে নেওয়ার পর একটা শান্তিবাদী নীতি নিয়েছেন যাতে করে সমস্ত অর্থনীতিটাকে পুরোপুরিভাবে জনকল্যাণ ইউজ করা যায় এবং অর্থনীতিটাকে চাঙ্গা করা যায় তো অশোকের আমরা জাস্ট 2 লাইনে কনক্লুশন বলবো যে অশোক তার এই যে টোটালি इकोनॉमिकली बैकग्राउंड থেকে হতে পারে তিনি शांतिवादी नीति নিয়েছিলেন मतलब जो इनके पॉलिसी लेने के पीछे बहुत सारे कारण हाथ था ऐसा हो सकता था कि उस वक्त सबसे बड़ी बात उस वक्त उनके सामने लड़ाई करने वाला कोई राजा नहीं था दूसरा वो इकोनॉमी ये इकोनॉमी बहुत अच्छा सपोर्टिव हिस्टोरियंस लोग सपोर्ट करते हैं कि इकोनॉमी बहुत ड्रास्टिकली चेंज हो रहा था इकोनॉमी को सोच के राजा मतलब किंग अशोका ऐसा डिसीजन लिए थे আর সবথেকে বড় কথা এটা ঠিক যে যুদ্ধনীতি পরিত্যাগ করার পর অশোকের মানসিকভাবে যে পরিবর্তন হয়েছিল অবশ্যই সেটা প্রশংসার যোগ্য এবং সত্যি করেই তিনি জনকল্যাণমুখী নীতি অবলম্বন করেছিলেন কলিঙ্গ যুদ্ধের পর আমরা একটা নতুন অশোককে দেখতে পাই সেটা তার যে ধর্মনীতি তিনি নিয়েছিলেন যেটা আমরা পরের ক্লাসে পড়ব সেই ধর্মনীতি দ্বারা স্পষ্ট বুঝতে পারা যায় তার যে পরবর্তী পদক্ষেপগুলো যে তিনি যুদ্ধ ছেড়ে দিয়ে মানুষের কল্যাণ করতে চান রাস্তা দেখাতে চান এটা কলিঙ্গ যুদ্ধের পরেই কিন্তু হয়েছিল ওকে তো তোমরা 5 মার্কসের একটা নোট করবে এবং যারা ইংলিশ আছো ইংলিশে নিশ্চয়ই নোটস আছে যদি না পাও আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করবে বাংলা সব বইতে পেয়ে যাবে তোমাদের কাছে বই আছে কিছু অসুবিধা নেই আমি আমার মতো করে চেষ্টা করলাম ওকে তোমাদের আমি গ্রুপে কিছু শর্ট প্রশ্ন দেবো সেগুলোকে সবাই তোমরা খাতায় লিখে নিও তো ততক্ষণ পর্যন্ত আজকে এখানেই শেষ নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে থ্যাংক ইউ